নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে আমরা স্মরণ করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবনের কিছু ঘটনা। মহারাজ তখন হায়দ্রাবাদে। কত ভক্ত কত কিছুই দিয়ে যায়, 2-3 দিনের মধ্যেই সব বিলি হয়ে যায়। এরকম একবার অনেক জিনিসের মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ এসেছে। মহারাজের ঘোরাঘুরির কাজে উপযুক্ত মনে করে মহারাজের সচিব সেটাকে সরিয়ে রাখেন। ব্যাপারটি মহারাজের নজরে আসতেই মহারাজ ওই ব্যাগটির কথা জিজ্ঞাসা করেন ও তার কাছে নিয়ে আসতে বলেন। ব্যাগটি নিয়ে এসে সচিব পুনরায় ব্যাগটির উপযোগিতা বলতে উদ্যোগী হলে মহারাজ তাকে থামিয়ে দিয়ে বহুদিনের পুরনো ব্যাগটির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, এই ব্যাগটি গত 20 বছর ধরে আমার সঙ্গে ঘুরছে, আজ ওকে কিভাবে ত্যাগ করি। অর্থাৎ যারা কোনো না কোনো দিন আমাকে সাহায্য করেছেন, কোনোভাবে আমাকে উপকার করেছেন, আজ হয়তো তাদের পক্ষে সম্ভব নয় সেটি করা, কিন্তু আমি কি করে ভুলি। মহারাজের কথা শুনে সলজ্জ সেবকেরা অধোবদন হয়ে যায়। এবার ঘরের কোণে রাখা নতুন ব্যাগটির দিকে তাকিয়ে বললেন, দেখা যাক এই ব্যাগটি কার। 2-1 দিনের মধ্যে নতুন ব্যাগটি অন্য কাউকে দিয়ে দিলেন। অনাসক্তি ছিল তার জীবনে শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। একবার অরুণাচল প্রদেশ থেকে একজন দীক্ষিত ভক্ত খুব দামি একখানি কম্বল এনে মহারাজকে দিলেন। এর কিছু পরেই কাশ্মীরের একজন ভক্ত এসেছেন। তার কাছে কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার কথা শুনে মহারাজ সেই কম্বলখানি তার হাতে তুলে দিলেন দুর্গত মানুষদের জন্যে। মহারাজ তার সেবকদের বারবার বলে দিতেন তার নাম করে বা তার প্রয়োজনের কথা বলে ভক্তদের কাছে কিছু না চাইতে। তিনি খুব সাদাসিধে ছিলেন। পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসপত্র তিনি একেবারে ফেলে দেওয়ার আগে পর্যন্ত ব্যবহার করতেন। সাধু জীবনে আত্মতৃপ্তিকে মহারাজ অন্যতম শত্রু বলে মনে করতেন। বলতেন, আমাদের 1 আনা সাধুত্বের সঙ্গে ভক্তেরা বাকি 15 আনা মিশিয়ে 16 আনা ভক্তি প্রদর্শন করে। আমাদের মনে রাখতে হবে লক্ষ্য এখনও অনেক দূর। মিতব্যয়িতা ছিল মহারাজের দ্বিতীয় স্বভাব। একবার তাঁরই সেবক কোথাও যাবেন, ট্রেনের টিকিটের সঙ্গে কিছু টাকাও সঙ্গে আছে কিনা মহারাজ জিজ্ঞাসা করলেন। তখন সেবক মহারাজ বললেন, কিছু আছে। তখন রঙ্গনাথানন্দজি বলেছিলেন, টাকার অপব্যয় করবে না, এগুলো লোকেদের দেওয়া টাকা, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। সামান্য জিনিসও মহারাজ অপচয় করা পছন্দ করতেন না। টুথপেস্ট শেষ হবার পরে তা পেপার ওয়েট দিয়ে ঠেসে ঠেসে বের করে শেষ কণা পর্যন্ত ব্যবহার করতেন। মিটিং থেকে উঠে আসার সময় এজেন্ডা লেখা কাগজটি তুলে আনতেন, উল্টো দিকে কিছু লেখা যাবে বলে। সাধুদের লোকব্যবহার সম্পর্কে মহারাজ খুব নজর রাখতেন। কারো প্রতি দুর্ব্যবহার, কটূক্তি বা আঘাত করা তিনি মেনে নিতে পারতেন না। একদিন প্রণামের সময় হয়তোবা প্রয়োজনের তাগিদেই এক সেবককে একটু উঁচু স্বরে কথা বলতে হয়েছিল। মহারাজ বিষয়টি লক্ষ্য করলেন, শুধু তার বাঁ হাতটা তার দিকে সামান্য ওঠালেন। তাতেই সেবক মহারাজ বুঝতে পেয়ে চুপ করে গেলেন। পরে ভক্তরা চলে গেলে রঙ্গনাথানন্দজি বলেছিলেন, দেখো, ভক্তরা কত দূর দূরান্ত থেকে গভীর ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা নিয়ে এখানে আসে। আমরা তাদের কাছে যেন পুলিশের ভূমিকায় দেখা না দিই। মহারাজ বলতেন, সন্ন্যাসীর মনটি সদা সতর্ক থাকবে, সতর্কতাই স্বাধীনতা ও উচ্চ আধ্যাত্মিক উন্নতির রক্ষক। তিনি সাধুদের ভান্ডারা ইত্যাদির জন্যে কখনোই 1 পয়সা খরচ করতে রাজি হতেন না। তার কাছে সাধুদের খেলাধুলা ও পড়াশোনা ছাড়া অন্য কোনো বিনোদনের প্রশ্রয় একেবারেই ছিল না। টেলিভিশনের প্রয়োজনীয়তা একদিনের জন্যেও তিনি অনুভব করেননি। মাঝে মাঝে হায়দ্রাবাদ মঠে
এক প্রবীণ মহারাজ বিশেষ ঘটনাবহুল দিনে নিজের রেডিওটি নিয়ে এসে মহারাজকে সংবাদ শুনিয়ে যেতেন। সাধুদের কাজ বাড়ানোর বাতিককে তিনি কখনোই উৎসাহ দিতেন না। আবার অলস অকর্মণ্য ভাব দেখলেও বিরক্ত হতেন। যাদের আশ্রমের কাজ করেও সময় থাকত তাদের বেশি করে পড়াশোনা আর জপ ধ্যান করতে বলতেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম